বাংলাদেশের আমি আপনাকে বললাম তো ইউরোপের অনেকগুলি দেশে যেখানে প্রাইম মিনিস্টার আমি আপনাকে যে নাই থাকে না তো প্রধানমন্ত্রীর স্ত্রীর জন্য কোনো কনস্টিটিউশনাল পোস্ট থাকে না তো। না, আপনি এবং আপনার জোবাইদা রহমানও একজন বাংলাদেশের সিটিজেন বা নাগরিক, আপনিও একজন নাগরিক, এই তো নাকি? না, পার্থক্য আছে। যিনি অফিস হোল্ড করেন অর্থাৎ রাষ্ট্রের প্রধানের দায়িত্ব থাকেন, সরকার প্রধানের দায়িত্ব থাকেন, তাকে এরকম অনেক দায়িত্ব পালন করতে। আচ্ছা, হাউএভার আমি আপনাকে বলছি, আপনার কথা শুনতে আমার খুবই ভালো লাগে। এটা আপনার না, আমার কেন, সারা পৃথিবীর এটা নর্মস রে ভাই। আপনি এটা ব্রিটেনের জন্য নর্মস, কানাডার জন্য নর্মস, জাপানের জন্য নর্মস, পৃথিবীর যেসব দেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার আছে অলমোস্ট সব দেশের জন্য নর্মস। আমি ঘেটে দেখছি ভাই, আপনি বাসায় গিয়ে চেক করে দেখুন। বাংলাদেশের আমি চেক করে কথা বলেছি। বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, ধরেন প্রধানমন্ত্রীর লাইন আপটা পরবর্তীতে ঠিক করা হয়, অর্থাৎ অমুক ফ্যামিলির কে পরবর্তীতে প্রধানমন্ত্রী হবে, এরপরে কি হবে। তো যেই সরকারি 5 বছর সরকারে থাকে, দেখা গেছে উনি হলো এটার মধ্যে হলেও স্পন্সরিং করার চেষ্টা করা হয়। ওকে, ফাইন, আমি আপনার কথা জায়গাটা এই সংস্কৃতিটা বাংলাদেশে বাদ দেওয়া উচিত। আমি যাইতে পারে সিটিজেন, কিন্তু প্রায়োরিটি বেসিসে ওনা ঢাকা মেডিকেলে যাওয়া উচিত। আমি মনে করি যে আপনার বক্তব্যটায় আপনার এই পয়েন্ট তোলা, আপনার যুক্তি আমি পুরাটাই বুঝতে পারছি, কিন্তু একই রকম পয়েন্ট বা যুক্তি যাকে আপনি আমাদের সরকার বলতেছিলেন একই বক্তব্যে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, সেই ডক্টর ইউনূস যখন তার মেয়েকে নিয়ে অন্তত বেশ কয়েকবার রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেলেন, বিদেশে গেলেন, জাতিসংঘে গেলেন, 11টা সফরের মধ্যে অর্ধেকের মধ্যে গেলেন, তখন আপনি এই প্রশ্ন তুলছিলেন যে হু ইজ শি টু অ্যাকম্পানি মিস্টার ইউনূস। যে প্রধানমন্ত্রী যদি কোথাও যেয়ে থাকে, প্রধানমন্ত্রীর সাথে যদি ওনার ফ্যামিলির সবাই গিয়ে থাকে, আমাদের কোনো আপত্তি নাই। সেকেন্ড হলো, আপনি যে কোশ্চেনটা তুলছেন, আপনার মনে হয় জানার কথা যে ইউনূস যখন বাংলাদেশে এসেছিলেন, উনি অপারেশন থিয়েটার থেকে এসেছিলেন এবং উনি খুবই অসুস্থ, কিন্তু ওনার সাথে এক কোম্পানি দেওয়ার মতন কে আছে ফ্যামিলির বলেন? উনি যখন একটা ফ্লাইট করতেছে, তো ওনার যে ট্যাবলেটটাও ধরিয়ে দেওয়ার, এটা কে আছে একটু বলবেন আপনি? আপনি তো ওনার ফ্যামিলি সবকিছু সিচুয়েশন, আপনি তো কথাটা নিয়ে এসেছেন কথাটা। তাহলে বিদেশে যাইতে সময় ওনার ফ্যামিলির কারো ওনার সঙ্গে থাকতে হইতো, সেই জন্য উনি বিদেশে গেছেন। মানে আপনি তো জানেন উনি অসুস্থ, এবং ওনার সাথে খেয়াল করছেন বাংলাদেশেও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার মেয়ে উপস্থিত ছিল, আপনি খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, কিন্তু হলো উনি এরকম দেখেছেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, ডিরেক্টলি সেখানে গিয়ে হলো ওনার মেয়েকে পাঠাচ্ছে, যাও তোমাকে হলো রাষ্ট্রীয় প্রটোকলে সবকিছু স্পন্সর করে জনগণের কোটায় আমি তো চলে যাচ্ছি, পরবর্তীতে তোমাকে প্রধানমন্ত্রী বানানো হবে। আমার মনে হয় জনাব পাটোয়ারি, আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি যে আপনি যান, নো প্রবলেম, আপনি যান, নো প্রবলেম, কিন্তু আপনি আগে বাথরুমে যান, ঢাকা মেডিকেল কলেজে বাথরুমে যান, ফ্যামিলির জন্য। কিন্তু প্রথম একটা কাজ হলো, সেটা হলো মানে ওই ব্যক্তিটার জায়গার যাওয়াটা কোন জায়গায়। আপনার যদি একটা এক্সপার্টিস হন, তাহলে আপনি সেখানে হেল্প করেন, আমাদের বাংলাদেশে অনেক উপকার হবে। ঠিক আছে ভাই, আপনি ওইখানে করলেন না, আপনি অন্য জায়গায় করলেন, কিন্তু করার পরে হলো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীও নাই, কেউ নাই, উনি হলো চিফ গেস্ট এবং একটা রাষ্ট্রীয় অতিথি প্রোগ্রাম, তারপরে হলো ওইখানে হলো স্পন্সরিং করা হচ্ছে জনগণের টাকায়। সো ওই জায়গায় ওই সংস্কৃতিটা আসলে পরিবর্তন করা উচিত। ইফ ইউ বিকাম দ্য প্রাইম মিনিস্টার, আপনি মনে হয় এটা করবেন না, এই ধরনের পরিবারতন্ত্রের একের পর এক লিগেসি টানবেন না। যদি মানুষ ভোট দেয় তখন হবে, সেটা দেখা যাবে তখন। আচ্ছা, আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি আমি। আপনি বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকার সাহেবের কথা, মানে আপনার ভাষায় বলি, ওয়াকার সাহেব একটা কথা বলছিলেন যে তিনি সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করেন এবং তিনি বলেছিলেন যে তিনি চাঁদাবাজির পক্ষে না। ওই ব্যক্তিটাই যখন, অর্থাৎ ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, ওই ব্যক্তিটি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে, তখন তার সততা নিয়ে প্রশ্ন আছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশে ইলেকশন 2026-এ যেটা হয়েছে, সেটা ওয়াকার যাকে ঠিক করে দিয়েছে তারা পাস করছে, যারা ঠিক করে দেয় না তারা ফেল করছে? হ্যাঁ, সেটা তো আমি সরাসরি কোশ্চেন তুলেছিলাম যে আমি নিজেও তো ইলেকশন করেছিলাম, আমি সেখানে ছিলাম। যে আমার যখন 8টার দিকে রেজাল্টটা অফ হয়ে গিয়েছিল, সেই অফিসে জিজিএফআই থেকে যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো সেগুলো বসেছিল, মির্জা আব্বাসের ওয়াইফও সেখানে ছিলেন, এবং বিভিন্ন জায়গায় স্টেট লেভেলে বিভিন্ন ইন্টারনাল ওয়েতে সেই কাজগুলো আমরা খোঁজ পাচ্ছিলাম যে কোথায় কি হচ্ছিল, এবং আমি তো এটা প্রত্যক্ষ সাক্ষী ছিলাম। তো তাহলে আপনি বলবেন রেজাল্ট ঘোষণার সময় সেখানে ডিজিএফআই এর কাজ কি, আর্মির যে গোয়েন্দা সংস্থাগুলো সেখানের কাজ কি? আপনার বক্তব্যটা অনুযায়ী ওয়াকার সাহেব তারেক রহমানকে চুজ করেছেন এবং ক্ষমতায় বসিয়েছেন, দুর্নীতিবাজ তারেক রহমান। আপনি এটা স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের হলো যখন
5 তারিখে মানে আগামীকালকে 2024-এর যে ডেটটা ছিল, সেই 24-এ কিন্তু সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছে। 2026-এর ইলেকশনটার কথায় আসি। 2026-এর ইলেকশনটা মানে কেন বলেছিলাম সেই জবাবটা ফ্রি এন্ড ফেয়ার হয় না, ফ্রি এন্ড ফেয়ার হয় না। ওয়াকার সাহেব যাকে চাইছেন নিতে হবে, ওয়াকার সাহেব যাকে চাইছেন, একটু ধৈর্য রাখুন, তাহলে আমি তো 30 সেকেন্ডে উত্তরটা দিতে সময় দিবেন আমাকে। না সেই জায়গাটা থেকে আমি ধৈর্য রাখতেছি, আপনি কথাটার মধ্যে বলুন, মানে আপনাকে কথাটা বলতে হলে 5 আগস্ট 24-এ যাইতে হবে না। 24-এর জন্যই যাচ্ছে যে ক্যান্টনমেন্টে তো সকল রাজনৈতিক দলকে নেওয়া আছে। ইলেকশনটা কিভাবে এসেছে সেটা তো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং ইলেকশনের সময় হলো পুরো বাংলাদেশের মিলিটারি সিস্টেম তো মাঠে অ্যাক্টিভ ছিল নাকি ছিল না? হ্যাঁ, মাঠে অ্যাক্টিভ বলেন, মাঠে অ্যাক্টিভ ছিল। তো সেখানে তো ইন্টারফিয়ারেন্সের অবশ্যই আর্মি জেনারেলের ছিল। আমার প্রশ্নটা কি আপনি 5 তারিখে যে আমার প্রশ্নটার উত্তর কি আপনি দিলেন? আপনি কি মনে করেন যে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আপনার যদি অনুষ্ঠান হয় ইয়েস নো, তাহলে আপনি আমাকে কোশ্চেন করেন। ইয়েস নো না, আপনি বিস্তারিত বলেন, এরপরে আপনি অভয় দিলে, অনুমতি দিলে আমি বলবো আপনাকে। আমি প্রশ্নটা আবার করি। আমার অনুমতি নেওয়া লাগবে না, আমার অনুমতি কারোই নেওয়া লাগে না, আমার কারোই অনুমতি নেওয়া লাগে না। অনুমতি নেওয়াটা হচ্ছে আমার কথার মানে এটা একটা প্লিজের বঙ্গানুবাদ। আমি জিনিসটা বলি। আচ্ছা, ওয়াকারুজ্জামান 2026-এর ইলেকশনে যাকে চেয়েছেন তাকে ক্ষমতায় বসিয়েছেন, এবং সেটি দুর্নীতিবাজ তারেক রহমানের ক্ষেত্রে এটা উনি করেছেন। যার কারণে ওয়াকারুজ্জামান আপনার কাছে, আমি গালি বলবো না, আপনার বাকস্বাধীনতা তাকে বলেছেন যে যখন মানুষের বয়স হয়, শেষ বয়সে মানুষকে ভূতে ধরে, ইউ আর সো কনফিডেন্ট অ্যাবাউট ইট, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখতে শুরু করে, এবং হি ডিড ইট, যে ওয়াকারুজ্জামানই চেয়েছেন তারেক সাহেবকে ক্ষমতায় বসাইতে। আপনি এইটার ব্যাপারটা একটু বলেন। এটা আমার প্রশ্নটা একটু ইলাবোরেট করে, আপনি যখন একটু সময় দিলেনি, এটা আপনি বিশ্বাস করেন কিনা, এবং আপনার যে দল এনসিপি, আপনার যে জোট জামায়াতে ইসলামী, তারাও বিশ্বাস করেন কিনা। এবং আপনি প্রথমত যে বক্তব্যটা বলেছেন, আপনি কাট বক্তব্যটা দেখেছিলেন। আমি যদি ফুল যে বক্তব্যটা সেটা আপনি অ্যালাউ করলে তাহলে আমিও বলবো, কিন্তু আপনার যে কোশ্চেনের উত্তরটা, আমরা মনে করি যে এখানে বহিঃশক্তি, আওয়ামী লীগ এবং এখানে মিলিটারির বিভিন্ন অফিসারের সাথে একটা নেকজাস তৈরি হয়েছিল। ফলত ওই নেকজাস থেকে এই ধরনের একটা ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা হলো আমি ইলেকশনের পরে ক্লিয়ার করেছিলাম, এর পরবর্তীতে বিরোধী দলীয় নেতাও এই বিষয়টা ক্লিয়ার করেছে। আপনি যদি বক্তব্যগুলো শুনেন। আপনি কি আরেকটু পরিষ্কার করবেন? মানে আপনার বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমানকে আমি ইন্টারভিউ করেছি, জনাব শফিকুর রহমানকে আমি জিজ্ঞেস করেছি, কিন্তু যেমন তারেক সাহেবকে জিজ্ঞেস করেছি তেমন শফিকুর রহমান সাহেবকেও জিজ্ঞেস করেছি, আপনারা কি মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? শফিক সাহেব কি বলেছেন? শফিক সাহেব কি বলেছেন? শফিক সাহেব বলেছেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইলেকশন। মানে কিন্তু হলো দেশের আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর ক্ষেত্রে উনি স্পষ্ট বলেছেন, আমি বলেছি যে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ মামুনুল হক সাহেব করেছেন। সব কথা তো আর আপনার ইন্টারভিউতে বলে নাই, এর পরবর্তীতেও উনি বক্তব্য দিয়েছে। বক্তব্য দেখবেন, এখন একটু সার্চ করে দেখবেন যে উনি বলতেছেন যে তারেক সাহেব বাংলাদেশে ইলেকশন, তারেক সাহেবকে বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং সেই ইঞ্জিনিয়ারিং এর স্বার্থে ওই সময় আমরা দেশের স্বার্থে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য মেনে নিয়েছিলাম। এই বক্তব্যটা আপনি একটু খুঁজে দেখবেন। আমার মনে হয় যে আপনি ঠিকই বলতেছেন, তিনি এই জাতীয় কথা বলছেন, কিন্তু আবার তো এই কথাও বলতেছেন যে দেশের স্বার্থে যদি এটা এখন মেনে নেন, 5 মাস হয়েছে, এখন আপনারা বা জনাব অলি আহমেদ বা জামাতে ইসলামী মিলে সরকারকে ফেলেও দিতে চাচ্ছেন। আপনি তো বলেই দিয়েছেন যে বিএনপি তো ক্ষমতায় টিকবে না, কারণ বিএনপি হচ্ছে রাবিশ পার্টি, এই বিএনপি কখনো আসলে টিকবে না এখানে, তাই না? হ্যাঁ, আমি এখনো বলি এই সরকার হলো টিকবে না। কারণ এই সরকার টিকবে না কারণ ইলেকশনটা 2টা ভোট হয়েছিল। আপনি একটা ভোট মানবেন, আরেকটা মানবেন না। ইলেকশনে জনগণের 70% রায় দিয়েছিল। 71-এ যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের আগে জনগণ একটা রায় দিয়েছিল। সেই যুদ্ধতে কিন্তু হলো পাকিস্তানি জান্তা ছিল, তারা সেই জনগণের রায়টা মানে নাই। ফলত একটা দেশে এই ধরনের জনগণ রায়কে বাস্তবায়ন করার জন্য রাজপথে মানুষ নেমে আসে, এবং এখানেও কিন্তু 70% জনগণ একটা রায় দিয়েছিল। আপনি সেই রায়ের দিকে যান নাই। অলরেডি হলো সংসদে একটা সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, যেটা আমরা বলেছিলাম যেখানে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, এবং সেখানে সালাউদ্দিন অকপটে স্বীকার করেছেন যে আমরা মাঠে জনগণকে প্রতারণা বা বোকা বানানোর জন্য এটা বলেছিলাম। তাহলে তো আমাদেরকে জনগণ ভোট দিত না। ফলে তো জনগণের সামনে সবটাই স্পষ্ট হয়েছে। জনগণ যদি কাউকে মনে করে যে তাদের জন্য প্রতারণার ফাঁদ পাতা হয়েছে অথবা তাকে বোকা বানানো হয়েছে, সে জনগণ কেন আপনাকে স্কেপ দিবে? ফ্যান্টাস্টিক, দেওয়ার কোনো অবকাশ নাই। আমার কাছে মনে হয় আমি একটু পুরনো কথায় ফিরে আসি। তার মানে এনসিপি এবং জামাতে ইসলামী, এনসিপি আপনার দল হিসাবে এবং জামায়াতে ইসলামী হচ্ছে আপনাদের জোট সঙ্গী হিসাবে, তারা বিশ্বাস করে যে 2026 সালের ইলেকশন রিগড হয়েছে, ওয়াকার সাহেব
তারেক সাহেবকে ক্ষমতায় বসিয়েছেন? ডিরেক্টলি যদি আপনি বলেন ইয়েস নো, ডিরেক্টলি ইয়েস নো এটা বলা যাচ্ছে না, কিন্তু হলো এখানে একটা আপনি তো ডিরেক্টলি ইয়েস নো বলতেছেন পাটোয়ারি সাহেব, আপনি দেখেন আপনি কিন্তু একদম স্পষ্ট বলতেছেন ওই ব্যক্তি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে। আপনি এই কোশ্চেনটা যদি উত্তরটা এভাবে নেন আপনি, যে আপনার যখন গণ অভ্যুত্থান হলো তখন তো সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল, এবং পরবর্তীতে কার্যত ইনার ওয়েতে সেখানে তো হলো ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় ইন্টারফারেন্স ছিল, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এবং ইউনূস স্যারের আমলেও তারা স্যারকে ওইভাবে অনেক ক্ষেত্রে কাজ করতে দেয় নাই, এবং সেগুলো আপনাদের সবারই জানা আছে। তো পরবর্তীতে আমরা বলেছিলাম ঠিক আছে, আমরা তাহলে একটা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার দিকে যাব, এবং সেখানে আমরা যখন চুপ্পুর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সেখানে আর্মি চিফ রাজি ছিলেন না। তো এখানে তো মানে একটা স্টেটের কয়েকটা স্টেক হোল্ডার থাকে, এখন আপনি তো সেখানে আমাদের ডিপি স্টেটের জায়গা থেকে ওনাদেরকে হলো বাদ দিতে পারবেন না। যদি বাদ দিতে পারেন তাহলে তো আজকে পর্যন্ত আয়না বা গুমের সেই জায়গাটা আমরা এখনো নিশ্চিত করতে পারি না, যে গুমের বিচার অথবা এই আইনটাতে নতুন করে প্রণয়ন হবে, অথবা যাদেরকে হলো বিচারের আওতায় নেওয়া হলো তাদেরকে এসিতে গাড়িতে করে নেওয়া হচ্ছে এবং সেখানে আলাদা জায়গায় তাদেরকে রাখা হচ্ছে। তো এটা তো স্পষ্ট হচ্ছে যে কোথায় কোথায় তাদের একটা প্রভাব বলয় থাকে। যেমন মিডিয়া, এই ডিপ স্টেটের পার্ট কি ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিলেন? ডিপ স্টেটের পার্ট ডক্টর ইউনূস আছেন নাকি নাই সেটা তো আপনি ডিপ স্টেট ভালো করে বুঝেন, তো সেই জায়গাটা আমি ব্যাখ্যা দিতে পারবো না বা উত্তর দিতে পারবো না। কেন আমি প্রশ্ন করতেছি যে আপনি কয়েকটা লক্ষণের কথা বললেন, আর আমার চোখে লক্ষণ কি? আমার চোখে লক্ষণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি যাকে কোত্থেকে জানি আইনা নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, সেই নিরাপত্তা উপদেষ্টা বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। কোথা থেকে আইনা না, বিএনপি পাঠাইছে। ও, বিএনপি পাঠাইছে। তো আর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা হজম পাঠাইলে কিভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস হজম করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস হজম করছে তাকে, উনি বুঝেন না। ডক্টর ইউনূস তো শুধু এটাও হজম করে না, অনেকেও হজম করছে, সবাইকে নিয়ে চলতে চেয়েছে, একটা মানে উনি শুধু হজমই করে গেছে। উনি উনার অ্যাটর্নি জেনারেল এখানে আইনমন্ত্রী হইছে, উনার প্রেসিডেন্টকেই প্রেসিডেন্ট রাখা দেওয়া হয়েছে, উনার কারণেই এই আপনারা যাকে অসম্মান করে রাষ্ট্রপতির কথা যে বলে, উনার কারণেই রাষ্ট্রপতির কাছে শপথ দেওয়া হয়েছে। কারণ উনি কাকে অসম্মান করা হয়েছে? না, সম্মান অসম্মান আমি উজ্জ্বল করলাম যে ধরেন সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা বলেন যে উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসই ওই রাষ্ট্রপতির কাছেই আপনাদের শপথ নিতে বাধ্য করছে, তাই না? না, ডক্টর ইউনূস বাধ্য করে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কাছেই শপথ নিতে চাইছেন। অ্যাবসলিউটলি। সাবেক ছাত্রলীগ ক্যাডার যেই চুপ্পু সাহেব, ওনাকে সাহেবে বলি যেহেতু উনি একটা বড় মাপের ক্যাডার, তো উনি ওই সময় হেড অফ দ্য স্টেট তো রাষ্ট্রপতি ছিল। আমরা সেই সময় বলেছিলাম যে স্টেটটা এটার বাইরে গিয়ে আমরা নতুন ভাবে গঠন করতে পারি কিনা। তো সেই সময় তো সকল শক্তি রাজি ছিল না। এটা ইতিমধ্যে মির্জা ফখরুল ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? ডক্টর ক্ষমতাটা ওই সময় যদি ডক্টর ইউনূস জনগণের যে ম্যান্ডেট সেটার উপরে উনি করতেন, কিন্তু 5 তারিখে যখন সব রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ডক্টর ইউনূসের কি করার ছিল আপনিই বলেন। না, 5 তারিখে যা যা কিছু করা হয়েছে সেটাকে আপনি বলতেছেন প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, রাইট? প্যাকেট করে নেওয়া হয়েছে। প্যাকেট ছাড়াও অনেকে গেছেন, রাজপথ থেকে প্যাকেট ছাড়াও অনেকে গেছেন। আমরা তো প্যাকেট ছাড়াও গেছে, যেমন প্যাকেট ছাড়াও অনেকে গেছে। হ্যাঁ, প্যাকেট ছাড়াও অনেকে দৌড়ায়, ওদিকে ফোন পাইলে অনেকে দৌড়ায়। এটা বাংলাদেশের একটা বদ অভ্যাস। এটা পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, পাকিস্তানে আছে। জামাত ইসলামীর প্রধান প্যাকেট সহ গেছেন, প্যাকেট করে নিয়ে গেছেন নাকি এমনি গেছেন? আপনি কেন জামাত ইসলামী স্পেসিফিক বলতেছেন? আপনি কেন স্পেসিফিক বিএনপি? জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান, আমি বলি জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান সবার আগে বলছেন, সেজন্য আমি জামাত ইসলামী বলবো, তারপরে বিএনপি বলবো, তারপর জাতীয় পার্টি বলবো। আপনাদের তখনও কোনো পার্টি হয় নাই, আপনাদের মধ্যে থেকে কে প্যাকেট হয়ে গেছে, প্যাকেট ছাড়া গেছে সেটাও বলেন, একবারে সবগুলি বলে দিলাম। আমাদের থেকে কেউ প্যাকেট হয়ে যায় নাই, আমরা রাজপথে ছিলাম। ওকে, আর জামাত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি? আমি তো কোনো রাজনৈতিক দল স্পেসিফিক করি না, আমি তো সব রাজনৈতিক দলে গিয়েছিল সেখানে। না, আপনি বলছেন কেউ প্যাকেট গেছে, কেউ প্যাকেট ছাড়া গেছে। আপনি মানে কেউ স্বেচ্ছায় গেছে, কেউ স্বেচ্ছায় গেছে, কেউ নিজের ইচ্ছা গেছে। কে গেছে নিজের ইচ্ছা? সবাইকে প্যাকেট করে নেওয়া হয়েছিল। কেউ ক্যান্টনমেন্টে নিজের ইচ্ছা যায়, কার ভাল লাগে? যারা রাজনীতি করে পাবলিক আইতে, তারা তো কেউ আসলে ক্যান্টনমেন্টে যাইতে চায় না। এবং আমরা তো এটা বিশ্বাস করি যে ক্যান্টনমেন্টে হলো রাজনীতিকে ম্যাডলিং করা উচিত না, এবং যেটা বাংলাদেশে বরাবরই হচ্ছে, এটা কেউ অস্বীকার করার জো নাই যে হচ্ছে। যে আমরা চাই না এটা থাকুক। আমি একটু শিক্ষায় ফিরে আসি। আপনি অভিযোগ করতেছেন, একবার আপনি বলতেছেন যে এই ছাত্রদেরকে বাজে কথা বলেছেন শিক্ষামন্ত্রী,
আরেকবার আপনি বলতেছেন ওই একই বক্তৃতার মধ্যে আপনি বলতেছেন রাজপথে যত ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে এইটা হচ্ছে কি নাম জানি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা না কি জানি, মাহাদি আমিন, উনার হলো নতুন করে খায়েশ হয়েছে শিক্ষামন্ত্রী হওয়ার, এই জন্য রাস্তায় পোলাপাইন নামাই দিছে মিলনকে পদত্যাগ করার জন্য। আমি বলবো সরকারের মধ্যে শস্যের মধ্যে ভূত আসে। আপনি এই বক্তব্যটাকে একটু ইলাবোরেট করবেন কিনা, মানে মাহাদি এই পুরা আন্দোলনটা করাইছে শিক্ষামন্ত্রী হওয়ার জন্য? হ্যাঁ, মাহাদি ভাইয়ের আমি মনে করি যে যে এখানে তার একটা খাহেশ আছে এবং উনি শিক্ষা মন্ত্রণালয়ে অনেক স্পেসিফিক বক্তব্য দিয়ে থাকেন এবং ভিতরে এটা অনেকের মধ্যে আলোচনা আছে মাহাদি ভাই এটা হতে চায়। এটা ইনফরমেশনটা আমার থেকে পাওয়া না, এটা আমি বিএনপির মধ্যে থেকে পেয়েছি। বিএনপির ওরা মিলন ভাই যে মাহাদি হইতে চাইতেছেন শিক্ষামন্ত্রী কেন? বিএনপি অথবা এনসিপি কি বিএনপি কি বিদেশে থাকে নাকি যে আমাদের সাথে আড্ডা গল্প? না, আড্ডা গল্পের মধ্যে আপনাকে যে তথ্য দিল সেইটাই আপনি বিশ্বাস করলেন নাকি কোনো স্পেসিফিক মাহাদি এটা করছে দেখেন ও শিক্ষামন্ত্রী হইতে যাচ্ছে? কারণ আপনি খুব স্পেসিফিকলি বলতেছেন নতুন করে শিক্ষামন্ত্রী হওয়ার খায়েশ জাগছে, আপনি একদম খুব স্পেসিফিক, এবং উনি রাজপথে দেখেন কয়েকটা নিউজ কিন্তু কয়েকদিন ধরে আসতেছে, অনেকে আশা আকাঙ্ক্ষা আছে যে ক্যাবিনেট কখন সাফল হবে, কে ঢুকবে কে বের হবে। ফলত এটা স্বভাবতই থাকে, এটা যে কোনো হলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ইনার প্রতিদ্বন্দ্বিতা থাকে, আউটার প্রতিদ্বন্দ্বিতা থাকে। ফলত এই সরকারের মধ্যে অনেক ইনার প্রতিদ্বন্দ্বিতা, যেমন নুরুর ইচ্ছা কেন ফুল মিনিস্টার হয় না, সাকিবের ইচ্ছা কেন ফুল মিনিস্টার হয় না। এখন তো আবার আপনি আমাকে কোশ্চেন করবেন যে আমি জানি কিভাবে। ফলত একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষার জায়গা থেকে তার কর্মীদেরকে বোঝানোর জন্য অনেক আকাঙ্ক্ষা থাকে এবং সেখানে অনেক মিনিস্টারের মধ্যে আবার নিজেদের ইনার স্ট্রাগল থাকে যে কে মিনিস্টারকে সরিয়ে আমি হইতে পারি কিনা, কে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে। মানুষ প্রমোশন চাইবে না তো থাকে ওই ইন জেনারেল বিষয়টা নিশ্চয়ই এটা আপনাদের কাছে খুব যে আহামরি বড় কিছু মনে হয় এটা আমার কাছে না। আপনি একজন মানুষের নাম ধরে বলতেছেন, বাচ্চাদের যে রাস্তায় নামানো হয়েছে, ঝামেলা করা হইতেছে, রাস্তায় পোলাপাইন নামাই দিছে, আপনি বলতেছেন সেটা হলো মিলনকে পদত্যাগ করার জন্য, কারণ জনৈক মাহাদি আমিনের শিক্ষামন্ত্রী হওয়ার খায়েশ হয়েছে। দেখেন এখানে মাহাদি আমিন ভাই তো ঢাকা 14তে ইলেকশন করতে চাইছিল, যেখানে তুলিয়াফা ইলেকশন করতে চাইছিল। এখন রাজনীতিতে দেখা গেছে আপনি কোথাও ইলেকশন করতে চান, আপনি প্রধানমন্ত্রী হইতে চান, ফলত আপনি হলো কিছু ফ্রেন্ড এলিমেন্ট পাঠানোর আপনি চেষ্টাই করবেন যাতে ওই লোকটা একটু বিপদে পড়ে, মুখটা একটু খারাপ হয়, তাহলে সে হতে চায়। আর বাকি এখানে কন্টেস্টর বা কন্টেন্ডার কেউ নাই, একমাত্র মাহাদি আমিন আছে, উনি এটা হইতে চায়। উপদেষ্টা উনি অনেক জ্বালায় আছে, উপদেষ্টা হলে অনেক সুযোগ সুবিধা থাকে না, ফাইল টাইল সাইন টাইন করতে পারে না, জাস্ট একটু উপদেশ দিয়ে যায়। এটা আপনার এডুকেটেড গেস নাকি আপনার কাছে কোনো তথ্য আছে? আপনি মানে আপনার মনে হয় ব্যাপারটা মানে ইজ ইট ওকে যে আপনার তথ্য না পাইলে বা আড্ডা না হলে আলোচনা না হলে তো আমি এটা কোনো স্টোরি, এটা ইতিহাসের কোনো স্টোরি বলতেছি না, যা চলতেছে এগুলো বলতেছি। আপনি আপনার কাছে কেন মনে হলো যে শিক্ষামন্ত্রী মিলনকে আপনার প্রোটেক্ট করতে হবে, মাহাদি আমিনকে থেকে আপনার রক্ষা করতে হবে, মানে এইটা কেন মনে? না, আমি মিলনকে প্রোটেক্ট করার কথা বলি না। মিলন ভাই যে ওই আগের কালে যেভাবে হলো জানালা দিয়া উকি দিয়ে দুর্নীতি বা নকল বন্ধ করছেন, ওই এডুকেশন এটা না। আমাদের কথা ছিল হোল এডুকেশন সিস্টেমটা যাতে হলো পরিবর্তন হয়, একটা সংস্কার আসে প্রথমত। দ্বিতীয় কথা হলো মিলন ভাই যেইভাবে এই জিনিসটা ট্যাকল করেছেন ওটা ট্যাকল দিতে পারে না। মিলন ভাই যেভাবে কাজ করতেছেন ওই কাজটাতে উই আর নট দ্য স্যাটিসফাইড, নট অনলি উই আর। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিতে পারবো, যেটা হলো আমার সামনে হচ্ছে ঢাকা আটে হলো আইডিয়াল কলেজের অধ্যক্ষর কয়েকজন চলে গিয়েছেন বা কয়েকজন আসছেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বাসাবো থানার মুস্তাফিজুর রহমান হিরুকে বানা হয়েছে, উনি হলো জবিউল্লাহ ভাই, যিনি হলো বিএনপির সবকিছু অ্যাডমিনিস্ট্রেশন। আপনার বক্তব্য আমি শুনছি। হ্যাঁ, জবিউল্লাহ ভাইয়ের শ্যালক হিরু ভাইকে। তো ওইখানে হলো ওনারা পাচ্ছিল না, পরে হলো মানে আমাকে যেটা হলো টিচাররা জানিয়েছিল ওইখানের। তো পরবর্তীতে ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে ফোন দিয়েছে, চেয়ারম্যান বলতেছে আমি কি করব। পরে মিলন ভাইকেও ফোন দিছে, মিলন ভাই বলতেছে যে আমি কি করব ভাই, এখানে আব্বাস ভাই আমার দূরে থাকা ভালো। ভাই এগুলো খুবই ওপেন সিক্রেট কথাবার্তা, এগুলো স্কুলের হলো ক্লাস 10 এর বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাইবেন ওইখানে। এবং বাচ্চারা যারা আন্দোলন করলো তাদেরকে আপনি বললেন যে পোলাপানরে ঝামেলা করতে মাহাদি আমিন নামাইছে, মানে বাচ্চাদের আন্দোলনের আসলে সেই অর্থে কোনো ইচ্ছা ছিল না, মানে যেহেতু মাহাদি আমিন নামাইছে। আন্দোলন না, একটা হলো আন্দোলন তো বিক্ষুব্ধ করা হয়েছে, মিলন সাহেব ব্রয়লার মুরগি বলে তাদেরকে বিক্ষুব্ধ করেছেন এবং তাদের ইলজিক্যাল কিছু সিদ্ধান্ত তাদের উপরে চাপিয়ে দিয়েছেন। এটা যেমন সত্য, প্রত্যেকটা আন্দোলনে কিছু হলো বিভিন্ন স্টেক হোল্ডার ঢুকে পড়ে, এক একজনের এক একটা স্বার্থ। এখন দেখেন ওই স্বার্থ থেকে ফসলটা কে তুলতে চায়। ঠিক আছে, মিলন ভাই গেল, তারপরে ফসলটা কে ঘরে পাইতে চায়? সেটা তো যিনি ফসলটা ঘরে পাইতে চায়, সেটা যে ফসলটা ঘরে পাইতে চায়, এটা হচ্ছে আপনার ডিডাকশন হচ্ছে যে এটা মাহাদি আমিন পাইতে চায়, সেজন্য মাহাদি আমিন এই ঝামেলাগুলো করতেছে, এটা শস্যের ভিতরে ভূত।
এইটার ইয়েস system। ইয়েস এবং আপনি শর্টসের ভিতরে Yes. আরো ভূত দেখলেন, আপনি এরকম বললেন যে এই হাফিজকে দিয়া, আপনি এরকম বলছেন এই মেজর হাফিজকে দিয়া কি করাবে সেইটাও জনগণকে নজর রাখতে বলতেছি। এইটা একটু ব্যাখ্যা করেন, মানে জি। মেজর হাফিজকে দিয়ে কি করাবে? এটা একটা ভালো জিনিস আপনি উত্থাপন করেছেন। প্রথমত হলো আমাদের এখন যিনি অস্থায়ী রাষ্ট্রপতি উনি হলো একজন ক্যান্টনমেন্টের মানে ব্যাকগ্রাউন্ডের লোক। হুম, তো ফলত এখন যদি দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় অথবা কোনো কিছু, এটা আমরা আগেও বলেছিলাম যখন ওনাকে স্পিকার বানানো হয়েছে, তখনই যদি চুপ্পুকে ধরেন হুট করে চুপ্পু চলে গেল অথবা জনতা গিয়ে বঙ্গভবন ঘেরাও বললো হুম, যে না ঠিক আছে আমরা শেখ হাসিনা চুপ্পুকে চাই না, তখন রাষ্ট্রপতি কে হইতো? মেজর হাফিজই তো হইতো, মানে বাই দ্য কনস্টিটিউশন। হুম। এখন বিএনপি সরিয়ে তাকে মেজর হাফিজকে দিয়েছে, এবং মেজর হাফিজকে যখন দিয়েছে উনি না, যখন ওইখানে মেজর আসেন, হাফিজ অটোমেটিকলি হয়েছেন, মেজর হাফিজকে রাষ্ট্রপতি দেওয়া হয় নাই। রাষ্ট্রপতি না থাকলে স্পিকার অটোমেটিক রাষ্ট্রপতি হন। মানে স্পিকার না বানাইলে তো উনি হইতো না। মানে ও স্পিকারটাই বানানো হয়েছে রাষ্ট্রপতি করার জন্য। আচ্ছা, তো স্পিকারটা বানানোই হয়েছে এই জায়গাটা হলো একজন রাখার জন্য। এখন মেজর হাফিজ যিনি আছেন উনি কিন্তু ওই সময় প্রথমত হলো উনি যে দলটা করেছেন এটা সঠিকভাবে হলো, মানে ওনার, আমি যদি ইন্টিগ্রেটেড জায়গাটার কথা বলি, ওই সময় কিন্তু উনি সংস্কারবাদী একটা জিনিসের নেতৃত্ব দিয়েছিলেন। সে সময় তার বিরুদ্ধে অনেক কথা এসেছিল, আমি সেগুলোতে না যাই, এটা তাদের দলের ইন্টারনাল বিষয়। তো উনাকে লাইন আপটা এভাবে করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছিল। অস্থায়ী রাষ্ট্রপতি কিন্তু অনেকগুলা বিল যাবে এখানে, হেড অফ দ্য স্টেটের অনেক জায়গায় সাইনিং পাওয়ার থাকে। আমি জনগণকে বলেছি সেই জায়গাটা স্পষ্ট তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য, সাথে এমন কোন ধরনের বিল বা সাইনিং বাংলাদেশের জনগণের চলে না যায় যেটা হলো জনগণের স্বার্থের হিতে বিপরীত হইতে পারে বা জনগণের। না, সেটা রাজনৈতিক নেতা হিসেবে সেটা আপনি অবশ্যই আমাদের রাজনৈতিক নেতা হিসেবে এটা বলবেন। কিন্তু মিলিটারির সাথে সম্পর্কটা কি মেজর হাফিজের? উনি একসময় মিলিটারিতে কাজ করছেন, তাই? অবশ্যই এটা তো প্রত্যেকটা জায়গায় মিলিটারিতে তার এখনো প্রভাব রয়ে গেছে। মিলিটারি তো প্রভাব থাকবেই। ধরেন আপনি সেই কবে তৎকালীন আপনি বিসিএস এ গিয়েছিলেন, তো আপনার কি বন্ধু বান্ধব? আমার বন্ধু বান্ধব আছে, প্রভাব আড্ডা দিলেন, প্রভাব নাই। ওরা হয়তো প্রভাব পায় নাই এই জন্য। যদি প্রভাব পাইতো, আমার যারা ব্যাচমেট তাদের মধ্যে 35 জন এখন এডিশনাল সেক্রেটারি। এই 35 জন এডিশনাল সেক্রেটারি, বাকি সবাই হচ্ছে জয়েন্ট সেক্রেটারি এবং তারা সবাই ভালো ভালো জায়গায় আছেন, কিন্তু প্রভাবেই আসেন। কিন্তু আমার কোনো প্রভাব নাই। এবং মেজর হাফিজের কথা যদি আমি বলি, মেজর হাফিজ রিটায়ার্ড হয়েছেন 70-এর মাঝামাঝি সময়। তার এখনো মিলিটারি, আপনার যদি কোনো প্রভাব না থাকে, ইফ ইউ কাম টু দ্য এনি গভর্নমেন্ট পোস্ট, যেমন বিএনপি দিয়ে দিল যে এডিশনাল সেক্রেটারি একজনকে নিয়োগ দিল রিটায়ার, অথবা বাংলাদেশে যদি এরকম একটা সিস্টেম চালু করা হয় যে যারা হলো মানে এই বিষয়ে এক্সপার্টিস আছে তাকে গভর্নমেন্টের কোনো পোস্টে নিয়ে আসবে, যেটা বিদেশে অনেক জায়গায় আছে। অবশ্য আমরাও সেটাতে বিশ্বাস করি, এরকম হলে খুব ভালো হতো, তাহলে অনেক দক্ষ লোককে অ্যাকোমোডেট করা যাইতো হলো গভর্নমেন্টের ক্ষেত্রে। এখন আপনি আসলেন, আপনি আসার পরে হলো আপনাকে একটা অ্যাডমিনিস্ট্রেশন, তখন আপনি চিনবেন না এখানে কে ভালো কে খারাপ, আপনার ব্যাচমেট হিসেবে কারা ভালো ছিল, কার নৈতিকতা ভালো। অবশ্যই তখন আপনি যখন এই পোস্টটাতে চলে আসবেন, আপনি দায়িত্বে চলে আসবেন কোনো একটা সরকারি দায়িত্বে, তখন আপনার ওই জায়গায় অ্যাক্সেসের একটা সুযোগ সুবিধা থাকবে। দেখেন এখানে কিন্তু একটা জিনিস পোর্ট্রেট হয়ে যাচ্ছে যে আই এম দা against the military. I am not the against the military because military is the only viable option to save our country now. Because আমাদের রাষ্ট্রের যতগুলা যেই ধরনের আমাদের সার্বভৌমত্ব আছে সেই জায়গাতে we salute them. আমি আপনার মিলিটারির প্রতি ভালোবাসা বা মিলিটারির প্রতি সেইটা আমি বলছি না। আমি শুধু 2টা পয়সা দিই, আমি মানে 2 সেন্টস। সেটা হচ্ছে মেজর হাফিজের সাথে যেসব আর্মি অফিসাররা দূরবর্তীভাবে কাজ করছেন তারাও রিটায়ার্ড লং টাইম ব্যাক। মেজর হাফিজের আর্মিতে কোনো প্রভাব প্রতিপত্তি প্রতাপ আসে আমি শুনি নাই। আমার বন্ধুরা সেনাবাহিনীতেও কাজ করেন, তারা মেজর জেনারেলের ব্যাচ পড়েছেন কিছুদিন আগে। আমি জানি যে তাদের মধ্যে মানে কেউ আসলে মেজর হাফিজকে কোনোদিন চাকরিতে দেখেন নাই, কারণ আমরা শিশু তাদের কাছে। ইভেন দিস মেজর জেনারেলস ওয়ার নট ইন সার্ভিস রিমোটলি, অনেকের জন্ম হয়েছে সেই সময়। তো সো এইটা আমি 2 পয়সা দিলাম আর কি। আচ্ছা যাই হোক, আমি একটু না আপনি আপনার মানে যখন একজন আর্মি পার্সন থাকে, সাধারণত যে কোনো সৈনিক বা যে কোনো অফিসার যখন অনেক সিনিয়র থাকে তাকে রেসপেক্ট করে। আপনি দেখেন ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া যে বিএনপি যে দলটা আছে, এটার প্রতি এখন একটা ক্যান্টনমেন্টের একটা ভালোবাসা কাজ করে। যেমন বেগম জিয়াকে ওনারা সম্মান করতো, কেন করতো? যে মেজর জিয়া, শহীদ জিয়াউর রহমানের কারণে। একই সম্মান তো রওশনের সাথেও পাওয়ার কথা ছিল, পাইছেন?
এখন সম্মানটা হলো কে কোন ক্ষেত্রে গিয়ে নিয়ে ব্যবহার করে, সেই জায়গাটা থাকে। নট বিকজ তিনি সেনাপ্রধান ছিলেন, সেনাপ্রধানের স্ত্রী হিসাবে বেগম জিয়া সম্মান পান নাই। আমার মতে বেগম জিয়ার জন্যই সম্মান পাইছেন। সেনাপ্রধানের স্ত্রী রসদ ছিল। এটা সর্ব জায়গায় থাকে। ধরেন আপনি এক প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন, আপনারা একসাথে কলিগ কাজ করেন, পরবর্তীতে আপনি যখন বলবেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, সো ওইখানে একটা বন্ডিং থাকে। আর মিলিটারি বলা হয়ে থাকে এ আর্মি ইজ অলওয়েজ দ্য আর্মি, ঠিক আছে, উনি নন সার্ভিস হোক সার্ভিস হোক, তারা ওই ধরনের তাদের একটা বন্ডিং আছে। আমি এটাকে রেসপেক্ট করি, কারণ এই ধরনের বন্ডিং থাকলে যারা এক্স হয়ে যায় তাদের এক্সপার্টিস গুলো কাজে লাগানো যায় এবং এটা সামগ্রিকভাবে। আমি ওই জায়গাটা থেকে বলেছিলাম। তো ফলত এখানে ধরেন আমরা মানে আগের যে প্রশাসন ছিল, অনেক জায়গাতে দেখা গেছে যে নন সার্ভিস থেকে, ধরেন আপনি প্রশাসনে নাই অথবা প্রশাসনে কাজ করে নাই, এই ধরনের একজনকে আপনি হলো প্রশাসনের ক্ষেত্রে যে মুখ্য সচিব বা কিছু তৈরি করে দেখবেন, এটা ডিসফাংশন কাজ করে। ডিসিরা, এসপিরা বা অন্য যারা আছে তারা কথা শুনতে যায় না। ও কি বুঝে এভাবে বলবে? ও কি এই ব্যাচের বা আমাদের এই ইনস্টিটিউশন সম্পর্কে কিছু বুঝে? অথবা এই যে ডাক্তাররা আন্দোলন করতেছে, যখন আপনি অ্যাডমিন ক্যাডার থেকে নিয়ে ডাক্তারদেরকে পলিসির ক্ষেত্রে চাপায়া দিচ্ছেন যে ডাক্তাররা এটা এইভাবে করতে হবে, কিন্তু ডাক্তাররা তখন বলে ওঠে যে আমার এই ধরনের প্রয়োজন, উনি এটা কি বুঝে? ফলত যখন ধরেন একজন যে স্বাস্থ্য অধিদপ্তর বা কোনো ক্ষেত্রে যখন একজন ডাক্তার ব্যাকগ্রাউন্ডের, তাহলে এটা একটা অ্যাফিনিটি থাকে। এই অ্যাফিনিটিটা হলো আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। হলো পৃথিবীর আমার মনে হয় যে মানে এই ব্যাপারে যখন কোনোদিন সুযোগ হবে আপনাকে, আপনি যে পেশাগত জায়গা থেকে যে বর্ণনা দিলেন সেইটার বিপক্ষে আমি 3000 প্রমাণ দিতে পারবো যে ডাক্তাররাই ডাক্তারদের এই এফিনিটির বিপক্ষে সবচেয়ে বেশি দাঁড়াইছে, যার জন্য আগের ডাক্তারের পজিশনে অনেক ভালো পজিশন পাইছে তাকে সবচেয়ে খারাপ পজিশন দেওয়া, অধ্যাপকরা অধ্যাপকদের বিরুদ্ধে দাঁড়াইছে, সাংবাদিকরা আপনি আর্মিদের আপনি আবার ভুল করতেছেন। আমি যে জায়গাটা হলো কথা বলতে চাইছি, যেমন স্বাস্থ্য অধিদপ্তরের যিনি ডিজি হয়ে থাকে বা স্বাস্থ্য অধিদপ্তর যিনি জ্বালায়, যারা পলিসি মেক করে, ধরেন আমাদের পলিসি মেক করে সাংবাদিকতার একজন নন সাংবাদিক, আপনার বললো কিভাবে বাংলাদেশের সাংবাদিক না, এটা আমি অনেক সাংবাদিকরাও পলিসি মেক করতে গিয়ে খুব খারাপ পলিসি মেক করতে দেখছি। আর আমি বলতেছি না, আমি আপনার কথা আমি বুঝতে পারছি পাটোয়ারি, আপনার কথা যেমন হলো এখানে যেমন আলী রিয়াজ স্যার তো হলো ল ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু হলো বাংলাদেশের হলো ওয়ান অফ দা, উনি হলো কনস্টিটিউশনে খুব ভালো বুঝে। কেমনে বুঝছেন আপনি ভালো বুঝে? আমি কথা বলেছি অন্য বাংলাদেশে যারা কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে তাদের সাথেও কথা বলেছি, তাত্ত্বিক জায়গাটা ওনার মনে হচ্ছে আমার কাছে আন্ডারস্ট্যান্ডিং, আপনার কাছে খারাপ হতে পারে না। আমি খারাপ ভালোর কথাই বলতেছি না যে আপনি কেমনে জাজ করলেন, মানে আমি একটা কথা বলি আর কি, এটা একটা গুরু কথা। আপনি কেমনে বুঝছেন, মানে আপনাকে যদি, যেমন আমাকে যদি এখন কয়েকটা পাথরের খণ্ডের মধ্যে থেকে একটা হীরা খুঁজে নিয়ে আসতে বলে, আমি যেহেতু হীরা চিনি না, আমি ওই পাথরের খণ্ডটা থেকে হীরা বাইর করতে পারবো না। আপনি যদি কনস্টিটিউশনে অনেক সাউন্ড হন, কেবলমাত্র তখনই আপনি বুঝতে পারবেন যে আলী রিয়াজ স্যার কনস্টিটিউশনের সাউন্ড। আমি সেই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করছি, আপনি কেমনে বুঝছেন? কারণ আমি কনস্টিটিউশনালি সাউন্ড যাদেরকে আমি মনে করি, যাদেরকে কথা আমি আগে শুনছি, তাদেরকে কাউকে আমি আলী রিয়াজ স্যার আমার সরাসরি শিক্ষক, তাকে কনস্টিটিউশন খুব ভালো বোঝেন বলতে শুনি নাই, একজনকেও না। ও আচ্ছা, এখন আমি তো বুঝি না, আমি তো আর এই সার্টিফিকেট দিতে পারবো না। এই সার্টিফিকেট যেহেতু আপনি দিচ্ছেন, আপনার কাছে বাংলাদেশের সবচেয়ে কনস্টিটিউশনাল এক্সপার্ট কাকে ভালো মনে হয়? আমার বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশের অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম সাহেব ছিলেন, যিনি কনস্টিটিউশনাল ল বাংলাদেশ লিখছেন। মানে কারেন্টকে আমি তো বললাম যে আমি তো অত ভালো সংবিধান বুঝি না যে আমি বুঝতে পারবো যে সংবিধান বুঝে, তাহলে আমাকে মানতে হবে কার কথা? যিনি আইন এবং সংবিধান নিয়ে প্র্যাকটিস করেন। ধরেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, ধরেন সৈয়দ রেফাত আহমেদ, বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন সৈয়দ রেফাত আহমেদ যদি কখনো বলতেন, আমি ওনাকে সাজেস্ট করেছিলাম, সৈয়দ রেফাত আহমেদকে আমি খুঁজে বের করছিলাম, আপনি রেফাত সাহেবকে, সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যদি কখনো বলতেন যে প্রফেসর আলী রিয়াজ কনস্টিটিউশন বোঝেন, তাহলে আমি মাইনা নিতাম যে হ্যাঁ কনস্টিটিউশন বুঝছেন। বর্তমান যিনি চিফ জাস্টিস আছেন বিচারপতি জুবায়ের, উনি যদি বলতেন যে ওই আলী রিয়াজ সাহেব ভালো কনস্টিটিউশন বোঝেন, আমি মাইনা নিতাম। যারা এই যে আক্তার ইমাম সাহেব আছেন, শাহাদিন মালিক আছেন, যারা এটা নিয়ে প্র্যাকটিস করতেছেন, তারা যদি বলতেন আমি মাইনা নিতাম। আমি কি আপনার প্রশ্ন জবাব দিতে পারলাম?
পারলেন, কিন্তু ওনারা জুলাই সনদ বা রিফর্ম, বাংলাদেশে তো একটা কনস্টিটিউশনাল মৌলিক পরিবর্তন হওয়া দরকার, ওই জিনিসটা কখনো উপলব্ধি করতে পারলেন না।